প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো সেকেন্ড সাবমিটিভের কথা মাথায় রেখেই আজকে ক্লাস 6-এর যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতাটি নিয়ে এসেছি এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে করিয়ে দেব। তোমাদের গ্রীষ্মের ছুটি প্রায় শেষের দিকে, আর তারপরেই হচ্ছে তোমাদের হয়তো নোটিশ দিয়ে দেবে পরীক্ষার জন্য। তো তোমরা আগে থেকেই প্রস্তুতি নাও, আর সেই কথা মাথায় রেখে তোমাদের জন্যই আমি কিন্তু এই হার্ট কবিতাটার প্রশ্নগুলো কিন্তু সব আজকে করাবো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে। আর লাইক শেয়ার করে কমেন্ট করে তোমরা একটু জানিয়ে দেবে আমাকে। চলো আজকে ভিডিওটা শুরু করি। সেনগুপ্ত তোমরা যে 1887 থেকে 1954, জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রাম, পেশায় তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। আর রবীন্দ্র সময়ের যে সমস্ত কবি জনপ্রিয় মানে কবি ছিলেন, কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন ছিলেন। তার উল্লেখযোগ্য যে লেখা আছে মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়ম, এইসব। তো প্রথমে একের দাগের যে প্রশ্নটা আছে দেখো, একের এক। তো এখানে কি বলেছে, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? তাহলে এখানে কল্লোল সাহিত্য গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবারে এখানে তার বলেছে যে দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। এই যে এখানেতে দেয়াই আছে, আমি লিখে রেখেছি। তার রচিত দুটি কাব্যগ্রন্থ হলো মরীচিকা এবং মরুমায়া। এবার দেখো 2-এর দাগের প্রশ্নগুলোতে চলে আসছি। নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। এখানে দেখো কয়েকটা বাক্য দিয়ে রেখেছে, তার মধ্যে থেকে কয়েকটা শব্দ তোমাদেরকে দেখতে হবে, যেই শব্দগুলোর প্রতিশব্দ এখানে কি কি আছে। সাঁঝে, তাহলে সাঁঝে হচ্ছে কবিতায় আছে সন্ধ্যাবেলায়। তারপর এটাই কি আছে, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা। এখানে যে আলো, আলো কি আছে কবিতাতে? আলোক। আচ্ছা, তুমি আমার সকালবেলার সুর, সকালবেলা এখানে কবিতাতে কি আছে? প্রভাতে। 2-এর 4, আমার রাত পোয়ালো শারদ প্রাতে। রাত মানে হচ্ছে নিশা, কবিতার মধ্যে আছে। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে, দিনের বেলা অর্থাৎ দিবসে। তাহলে বুঝতে পারলে এই শব্দগুলো কিন্তু কবিতার মধ্যে রয়েছে। এবার দেখো সরাসরি 3-এর দাগের চলে যাচ্ছি। 3-এর দাগে কি আছে? সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো। তোমরা তো এর আগে জানো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে, অর্থাৎ একই উচ্চারণ কিন্তু তাদের অর্থটা আলাদা হবে, সেই জন্য তাদেরকে বলা হয় সমচ্চারিত এবং প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। এখানে দেখো দয় দীর্ঘই প দ্বীপ, আর দয় বয় দীর্ঘই প দ্বীপ। তা দয় দীর্ঘই প দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, আর দয় বয় দীর্ঘই প দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড। দর, দর অ দর, আর দর ডয় শূন্য দর। দর মানে হচ্ছে দাম, আর দর ডয় শূন্য দর মানে হচ্ছে পারদর্শী, দরও যাকে বলা হয়। শাখা, শাখা মানে হচ্ছে শাখা পোশাকা। আর এখানে কি আছে, আমি এটা লিখতে ভুলে গেছি, এখানে শাঁখ আছে, শাঁখ মানে হচ্ছে শঙ্খ। ঠিক আছে, তাহলে শাঁখ আর শাঁখ, একটা চন্দ্রবিন্দু আঁকা আছে আর একটা এমনি। বাধা, বয়াকা ধাকা, বাধা মানে হচ্ছে নিষেধ অর্থাৎ বারণ করা। আর বাঁধা, পয়চন্দ্রবিন্দু আঁকা ধয়াকা, বাঁধা মানে হচ্ছে বন্ধন, মানে আটক করা, এইটা। তারপর আছে নিত্য, নিত্য মানে হচ্ছে প্রতিদিন, দুন্তে নয় সি তয় জফলা, নিত্য মানে হচ্ছে প্রতিদিন। আর দুন্তে নয় রি তয় জফলা, নৃত্য মানে তোমরা জানো নাচ। এবার দেখি 4-এর দাগের প্রশ্নগুলোই চলে আসি। 4-এর দাগের প্রশ্ন কি আছে দেখো, এখানে নিচের শব্দগুলির গদ্যে ব্যবহার করলে কেমন হবে সেইটা এখানে লিখতে হবে। এখানে কবিতার ভাষায় তো কিছু শব্দ সেইভাবে লেখা হয়, এবার সেইগুলোকে যদি আমরা গদ্যে ব্যবহার করি, গল্প লেখার সময় যদি ব্যবহার করি, তাহলে সেটা কীরকমভাবে হবে, বা আমরা মুখের ভাষায় যদি বলি সেগুলো কীরকমভাবে হবে। এখানে দেখো সহিয়া, সহিয়া মানে হচ্ছে সহ্য করে। সেথা, সেথা এটা গদ্যের ভাষায় হবে সেখানে। সহি, সহি মানে হচ্ছে সহ্য করি। সবে, সবে মানে হচ্ছে সকলে। তবে অর্থাৎ তাহলে। মুদিল অর্থাৎ বুঝিল।
তাহলে পদ্য ভাষা থেকে গদ্য ভাষায় গেল। এবারে দেখো 5-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো, অর্থাৎ একটা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখতে হবে। 5-1, কতগুলি গ্রামের পর সাধারণত একটি হাট চোখে পড়ে? সাধারণত 10-12খানি গ্রামের পর একটি হাট চোখে পড়ে। এইরকমভাবে তোমাদেরকে কিন্তু একটা পূর্ণ বাক্যে লিখতে হবে। এবার 5-2, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? একদম সহজ এবং সাধারণভাবে তোমরা এগুলোকে ভাববে এবং বলবে। হাটে কেউ থাকে না, সেই জন্য সন্ধ্যা প্রদীপ জ্বলে না। হাটে কি কেউ থাকে না, সেই জন্য সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন নেই বা লোকও নেই। 3-এর দাগের কি বলেছে? কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। বুঝতে পেরেছ? এবার দেখো 5-4, ওপারের লোক কেন এপারেতে আসে? না, ওপারের লোক পসরা সাজিয়ে এপারে বিক্রি করতে আসে। পসরা মানে হচ্ছে মালপত্র, হাটে মালপত্র নিয়ে সাজিয়ে নিয়ে বিক্রি করতে আসে। 5, হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। কোনো হিসাব নেই কেন? এত লোক হাটে যাওয়া আসা করে যে হিসাব রাখার সম্ভব হয় না। তাছাড়া হিসাব রাখার প্রয়োজন হয় না, সেই জন্য হিসাব কেউ রাখে না বা হিসাব কেউ রাখতেও চায় না। আচ্ছা, 5-এর দাগের গেল। এখানে একটা খুব ভালো কোশ্চেন দেওয়া আছে 6-এর দাগের। 6-এর দাগে কী বলেছে? কবিতায় বর্ণিত হাটের যে চেহারাটা কেমন লেখো। এখানে 3টে পর্যায়ে কিন্তু তোমাদেরকে এই হাটের চেহারাটা লিখতে হবে। একটা ছক দিয়ে দেওয়া আছে, বইটা যদি তোমরা খুলে বসে থাকো তাহলে দেখতে পাবে হাট বসার আগে একটা রকম চিত্র, আর হাট চলাকালীন একটা চিত্র, আর হাট ভাঙার পর একটা চিত্র। এই হাটের 3টে চিত্র কিন্তু এখানে দেয়া আছে করবে। তাহলে প্রথমে কি? হাট বসার আগে। হাট বসার আগে কী হয়? প্রভাতে হাটে কেউ ঝাঁট দেয় না, ফলে সেখানে অপরিচ্ছন্ন থাকে। একদম সকালবেলার কথা বলছি, হাট বসার আগে। আর হাট চলাকালীন কীরকম থাকে? না, প্রচুর লোকের ভিড়, বেচাকেনা নিয়ে দরদাম চলে, কানাকড়ি নিয়ে টানাটানি করে, কোলাহল মুখর পরিবেশ থাকে। আর হাট ভাঙার পর কীরকম? না, কেউ গাঁঠে, এটা গাঁথে হয়ে গেছে, কেউ গাঁঠে কড়ি বেঁধে নিয়ে যায়, আবার কেউ খালি হাতে ফিরে যায়। অবশেষে সন্ধ্যা নেমে আসে, চারিদিক অন্ধকার ও নির্জন হয়ে যায়। এই হচ্ছে হাটের 3টে চিত্র। এবার দেখো 7-এর দাগের প্রশ্নটা। 7-এর দাগে কী বলেছে? নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। তোমাদেরকে একটা আমি পরামর্শ দেব, সবসময় আগে নিজের ভাষায় কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে। এবার সেইগুলোকে ক্ল্যারিফাই করার জন্য তোমরা নানা রকম কিন্তু বই দেখতে পারো, নানা রকম সহায়িকা বই দেখতে পারো, যে তোমার উত্তরটা আর ওই সহায়িকায় উত্তরের সাথে মিলছে কিনা। ভাষাটা হয়তো নাও মিলতে পারে, কিন্তু উত্তরটার যে মানে সেইটা এক হচ্ছে কিনা। তাহলে তুমি কিন্তু এই নিজে উত্তর লেখায় কিন্তু পারদর্শী হয়ে উঠবে, এবং তখন কিন্তু তুমি নিজে তখন ভালো ভাষা দিয়ে লিখতে পারবে যত বড় হবে। আচ্ছা, এখানে বলে যে হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে। 10-12টা গ্রামের মাঝে একটা হাট বসে, দূরের গ্রামগুলোতে প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যার সময়, কিন্তু হাটে সকালে ঝাঁটও দেয় না, সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালায় না, গ্রামের মানুষ বেচাকেনা সেরে যে যার ঘরে ফিরে যায়। তাহলে এই রকম একটা দৃশ্য ফুটে উঠেছে কবিতার মধ্যে। এটা গেল 7-এর 1-এর দাগ। এবার দেখো 7-এর 2-এর দাগের প্রশ্নটা। 7-এর 2-এর দাগের প্রশ্নটা কি বলেছে? না, প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। প্রকৃতির ছবি, এই মমতায় মানে খুব যত্ন করে আদর করে এই কবিতার মধ্যে দিয়ে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এঁকেছেন, সেটা কিন্তু নিজের ভাষায় বুঝে নিয়ে লিখতে হবে। তো তোমরা কেমনভাবে লিখবে? তোমরা, কবি কল্পনা করেছেন বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায়, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, দূরের গ্রামগুলোতে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু হাট পড়ে থাকে সেই অন্ধকারে। সেখানে দলছুট কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে। হাটের জীর্ণ দোচালা ঘুমিয়ে পড়ে, বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাজে, উদাস আকাশ, মুক্ত বাতাস সব সময় খেলা করে। নদীর বাতাস সামনে পাকুড় গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে, অথচ দিনের বেলায় এই মুক্ত প্রাঙ্গণে কত লোকের আনাগোনা, কত কোলাহল, হিসাব নিকেশ, লাভ ক্ষতি
এই সব চলতে থাকে। তাহলে এই হলো প্রকৃতির একটা খুব সুন্দর ছবি। এবার দেখো 7-3 বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? এখানে দেখো, হাটের দোচালার বাঁশ দীর্ঘদিন পরিবর্তন না হওয়ার ফলে জীর্ণ হয়ে তার মধ্যে ফাঁকের সৃষ্টি হয়, মানে ফাটা বাঁশ হয়ে যায় আর কি। এই জীর্ণ বাঁশের মধ্যে দিয়ে জোরে বাতাস চলাচল করলে একটা বাঁশির মতো আওয়াজ হয়। সেই জন্য কবির মনে হয়েছে হাটের অবস্থা দেখে বায়ু বিদ্রুপের বাঁশি বাজিয়ে মনে করিয়ে দেয় যে দিনের বেলায় এত কোলাহল, লোকজনের আনাগোনা, কিন্তু রাতের অন্ধকারে হাট থাকে নির্জন এবং একাকী। 4-এর দাগে 7-4 উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচনার পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, এখানে খুব সহজভাবেই তোমরা লিখতে পারবে। কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে এমন বলেছেন। এখানে তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন। চিরকাল অর্থাৎ হাট বসার সময়কালকে বুঝিয়েছেন। হাটে একদল আসে কিনতে আর একদল আসে বেচতে। তাকে কেন্দ্র করে দর কষাকষি, মাল চেনাচেনি, লাভ ক্ষতি এসব চলতেই থাকে। এই ঘটনাগুলোকে কবি চিরকাল বলেছেন। বুঝতে পেরেছ? এবারে কি আছে 7-5, এই 7-5 আর 7-6 এই দুটো কিন্তু তোমরা নিজে করে নেবে। একটা অভিজ্ঞতা জানিয়ে চিঠি লিখতে হবে যে তুমি কোনো হাটে গিয়েছিলে কি না। যদি নাও গিয়ে থাকো তাহলে একটা কল্পনা করে কিন্তু তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে যে আমি এই জায়গায় একটা হাটে গিয়েছিলাম, হ্যাঁ, যেগুলো আমি কোনোদিনও দেখিনি সেই জিনিসগুলো দেখেছি, হাটের মধ্যে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, এই রকম একটা জানিয়ে কিন্তু চিঠি লিখতে হবে। আর দেখো 7-7 লাস্ট, এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও? এ বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টি বাক্য লেখো। উত্তর হবে হ্যাঁ, তফাৎ খুঁজে পাই। হাট রোজ বসে না। হাট কি রোজ বসে? বসে না। তাহলে কি হয় না, বাজার হাট রোজ বসে না, বাজার রোজ বসে। হাটে কাঁচামাল ছাড়াও অন্যান্য দ্রব্য পাওয়া যায়, কিন্তু বাজারে শুধুমাত্র কাঁচা খাদ্য সামগ্রী পাওয়া যায়। হাটে পশু পাখি, মাটির হাঁড়ি কলসি, ধাতুর পাত্র, কাপড় জামা, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যায় হাটে। বাজারে পাওয়া যায় না। হাটের ব্যাপ্তি কিন্তু বড় আর বাজারের ব্যাপ্তি অতটা বড় না। এই হচ্ছে হাট আর বাজারের মধ্যে তফাৎ। তো তোমাদের আমি মোটামুটি সব প্রশ্নই করিয়ে দিলাম। তোমাদেরকে এই সেকেন্ড সাবমিটিভের কথা মাথায় রেখেই এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি। তোমরা এখান থেকে কিন্তু অনেকটাই উপকৃত হবে আশা রাখছি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।